হ্যালো এভরিওয়ান, তোমাদের এডুকেটামের অনলাইন প্ল্যাটফর্মে আবারও স্বাগত জানাই। তোমরা জানো তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি 2025 পরীক্ষার এক্সাম ডেট ঘোষণা হয়ে গেছে। তো আগামী মার্চ মাসে তোমাদের এক্সাম শুরু হচ্ছে। তোমরাও তো অনেকেই বহুদিন ধরে এই পরীক্ষার ডেট কবে ঘোষণা হবে সেটার অপেক্ষায় ছিলে। তো চলো, তো তোমাদের ডেট যখন ঘোষণা হয়ে গেছে তোমরা আরও মন দিয়ে পড়াশোনা করো, আরও বিভিন্ন প্র্যাকটিস করো এবং আমাদের ক্লাসের সঙ্গে যুক্ত থাকো। আমরা তোমাদের এই যে গ্রুপ সি গ্রুপ ডির এক্সামের ইংলিশের ক্লাস নিয়ে চলে এসেছি। তোমরা হয়তো ইংলিশে 10টা নাম্বার আছে বলে অনেকেই গুরুত্ব দিচ্ছ না, কিন্তু এই 10টা নাম্বার নিশ্চিত করার জন্য আমি তোমাদের অর্ণব স্যার এডুকেটামের তরফ থেকে তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি। তোমাদের ইংরাজির প্রত্যেকটা যে টপিক রয়েছে, প্রত্যেকটা টপিক, গ্রামারের প্রিপোজিশন, সিঙ্গুলার প্লুরাল, সিনোনিম অ্যান্টোনিম, ভোকাবুলারি, স্পেলিং চেক, সেন্টেন্স স্ট্রাকচার, প্রত্যেকটা টপিক থেকে 2 নম্বর নিশ্চিত করার জন্য বারে বারে এই টপিকগুলোর ওপর যে সমস্ত প্রশ্ন এসেছে সেগুলো নিয়ে আমরা কিন্তু আমাদের এই ক্লাসগুলো রাখছি। তো আজকে আমরা যে ক্লাসটা করব সেটি হচ্ছে ভোকাবুলারি পার্ট থেকে আমরা ক্লাসটি করব। তো এখানে একটা জিনিস বলে রাখি, ভোকাবুলারিতে 3টে টাইপস অফ ভোকাবুলারি তোমাদের সম্ভাব্য আসতে পারে। প্রথমেই যেটা হচ্ছে সেটা হচ্ছে ইডিয়মস, দ্বিতীয়তে যেটা পেতে পারো সেটা হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড, এবং তৃতীয়তে ফ্রেজাল ভার্বস। তো আমাদের ভোকাবুলারি পার্টের যে ভিডিও আসবে তাতে আমরা 3টে টপিক থেকেই ভিডিওস নিয়ে আসবো। তো আজকে আমরা শুরু করব ইডিয়মস দিয়ে ভিডিও। তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের নানান রকম ইডিয়মস নিয়ে আমরা আলোচনা করব এমসিকিউ এর ওপর বেস করে। তোমাদের ক্লাসটি কেমন লাগলো ক্লাস শেষে জানিও, শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা। দেখো, আমাদের ফার্স্ট যে কোয়েশ্চেনটা এমসিকিউতে নিয়ে আসা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। একটি ইডিয়মস দেখো বোল্ডে লেখা রয়েছে অ্যাকিলিস হিলস কথাটা তোমরা হয়তো মাঝে মধ্যেই শুনে থাকবে। তো দেখো, অ্যাকিলিস হিলস এই ইডিয়মটাকে বুঝতে হবে এর মানে কি সেটা এই ABCD 4টে অপশন থেকে খুঁজে বের করতে হবে। অপশন এতে দেওয়া রয়েছে সিম্বল অফ পিস, বিতে রয়েছে উইকেস্ট পয়েন্ট, সিতে রয়েছে আ সার্ভিস দ্যাট বেনিফিটেড আদার, ডিতে অ্যান ইমাজিনেশন। অর্থাৎ দেখো, সিম্বল অফ পিস মানে শান্তির প্রতীকের কথা বলছে, উইকেস্ট পয়েন্ট কারো দুর্বল জায়গা বা দুর্বল পয়েন্টের কথা বলা হচ্ছে, এ সার্ভিস দ্যাট বেনিফিটেড আদার্স একটা সার্ভিস যাতে অন্যরা বেনিফিটেড হয়, অন্যরা উপকৃত হয়। আর শেষেরটা রয়েছে অ্যান ইমাজিনেশন, অর্থাৎ কারোর কোনো ইমাজিনেশন, কারোর কোনো কল্পনার কথা বলা হচ্ছে। তো দেখো, অ্যাকিলিস হিলস এই ইডিয়মটা বুঝতে গেলে আমরা প্রথমে একটা ছবি দেখে নেব। চলো আমরা নেক্সট স্লাইডে দেখতে পাচ্ছ, তোমরা এখানে একটা ছবি রয়েছে, নিশ্চয়ই তোমরা একে চিনতে পারছো বা অ্যাকিলিস সম্পর্কে জেনে থাকলে একটা ছোট গল্প বলি। অ্যাকিলিস হচ্ছেন একজন গ্রিক মাইথোলজির হিরো। অ্যাকিলিস হলেন গ্রিক মাইথোলজির একজন হিরো। দেখো, তার গোড়ালিতে, তার বাঁ পায়ের গোড়ালিতে একটি তীর লেগে রয়েছে। গল্পটা এরকম ছোট করে শুনে নাও। অ্যাকিলিসের মা তার ছেলেকে ইমমর্টাল অর্থাৎ অমর করার জন্য, গ্রিক মাইথোলজিতে কথিত আছে রিভার স্ট্রিক্স একটা নদীর নাম আছে, সেই নদীর জলে নাকি কাউকে ডিপ করলে বা কাউকে ডোবালে সে অমর হয়ে যায়। তো সেই অ্যাকিলিসকে তার মা তার বাঁ পায়ের গোড়ালির যে জায়গাটা সেটি ধরে ডুবিয়েছিলেন যাতে তার ছেলের গোটা দেহ অমর হয়ে যায়, এবং যার ফলে অ্যাকিলিস অমরত্ব লাভ করে। কিন্তু তার পায়ের যে জায়গাটা তার মা ধরেছিলেন সেই জায়গাটাতে কিন্তু তার অমরত্বের সেই জল বা সেই ওয়াটার, পবিত্র জল, সেটা কিন্তু স্পর্শ করেনি। যার ফলে ট্রয়ের যুদ্ধের সময় কি হয়, প্রিয়ামের ছেলে প্যারিস সে অ্যাকিলিসের এই বাঁ পায়ের গোড়ালিতে, যেটা তার উইকেস্ট পয়েন্ট, যে পয়েন্টটা তার ইমমর্টালিটি প্রাপ্ত থেকে দূরে ছিল, সেখানে তীর মারে এবং পরবর্তীতে অ্যাকিলিস তীরবিদ্ধ হয়ে বসে পড়ে এবং তারপরে একে একে একাধিক তীরে তাকে তীরবিদ্ধ করা হয় এবং সেখান থেকে তার মৃত্যু হয়। এই ছিল ছোট্ট গল্প অ্যাকিলিস সম্পর্কে। তাহলে গল্পটা শুনে কি বুঝলে, যে অ্যাকিলিস হিলস কথাটার মানে হচ্ছে
কারোর দুর্বল কোনো জায়গা, কারোর দুর্বল কোনো জায়গাকে আমরা বলে থাকি অ্যাকিলিস হিলস। তাহলে দেখো, সিম্বল অফ পিস, উইকেস্ট পয়েন্ট, এ সার্ভিস দ্যাট বেনিফিটেড আদার অ্যান্ড ইমাজিনেশন। চারটের মধ্যে থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো উইকেস্ট পয়েন্ট বা সবচেয়ে দুর্বল জায়গা যেটা, সেটাই আনসার হবে তোমাদের। হ্যাঁ, অবশ্যই সেটাই আনসার হবে। আনসার হচ্ছে উইকেস্ট পয়েন্ট। অ্যাকিলিস হিলসের আনসার হচ্ছে ওয়ান্স উইকেস্ট পয়েন্ট। কারোর সবচেয়ে দুর্বলতম জায়গাকে আমরা অ্যাকিলিস হিলস বলে থাকি। আর একটা জিনিস একটু জেনে নিই, এই যে দেখো অপশন এ, সি এবং ডিতে যে যে হিন্টসগুলো দেওয়া রয়েছে বা যে যে ফ্রেজেস বা যে যে মিনিংগুলো দেওয়া রয়েছে সেগুলো সম্পর্কে একটু জেনে নিই। মনে রাখবে এই মিনিংগুলো দিয়েও কিন্তু বিভিন্ন ইডিয়মস হয়। কি কি একটু দেখে নিই। দেখো, এই যে সিম্বল অফ পিস, সিম্বল অফ পিসের যে ইডিয়মটা ইউজ হয় সেটা হচ্ছে অলিভ ব্রাঞ্চ। অলিভ হচ্ছে একটা গাছ, সেই গাছের ডাল, সেই গাছের ডাল মানে ইউরোপিয়ান কান্ট্রিতে অলিভ ব্রাঞ্চ নাড়ালে, যেমন আমাদের এখানে সাদা পতাকা নাড়ালে শান্তির একটা বার্তা বহন করে, অলিভ ব্রাঞ্চ এর ডাল নাড়ানো সেই যুদ্ধের সময়, মধ্যযুগীয় সময় অলিভ ব্রাঞ্চ বা প্রাচীনকালে অলিভ ব্রাঞ্চের ডাল প্রকাশ করলে যুদ্ধ থেমে যেত বা সেটা একটা শান্তির প্রতীক হিসাবে গণ্য করা হতো। তাহলে সিম্বল অফ পিস হচ্ছে অলিভ ব্রাঞ্চ, এটাও একটা ইডিয়াম। তোমরা এটাও দেখে থাকবে ইউএনওর যে লোগো সেখানে দেখবে দুদিকে অলিভ ব্রাঞ্চ দেয়া আছে। আচ্ছা, এই যে অপশন সি তে যে হয়েছে দেখো, আ সার্ভিস দ্যাট বেনিফিটেড আদার্স, এটাও একটি ইডিওমেটিক এক্সপ্রেশন আছে। সেটা কি বলে? ইয়োমেন্স সার্ভিস, ইয়োমেন্স সার্ভিস। হ্যাঁ, আর অপশন ডি তে কি রয়েছে দেখো, অ্যান ইমাজিনেশন, এটাও একটা ইডিওমেটিক এক্সপ্রেশন রয়েছে, অ্যান আইভরি টাওয়ার। অ্যান আইভরি টাওয়ার, এটিও একটি ইডিওমেটিক এক্সপ্রেশন যার মানে হচ্ছে ইমাজিনেশন। হিউম্যান সার্ভিস, এটিও একটি ইডিওমেটিক এক্সপ্রেশন যার মানে হচ্ছে সার্ভিস দ্যাট বেনিফিটেড আদার্স। আর সিম্বল অফ পিস, এটা অলিভ ব্রাঞ্চ, এটা হচ্ছে ইডিওমেটিক এক্সপ্রেশন। ওকে, তাহলে দেখো একটা ইডিয়াম শিখতে গিয়ে আমরা কিন্তু আরো বেশ কয়েকটা ইডিয়াম জেনে নিলাম এবং অ্যাকিলিসের সুন্দর গল্পটাও জেনে নিলাম। আশা করি তোমাদের ভালো লেগে থাকবে। চলো নেক্সট ইডিয়ামে আমরা যাই। দেখো, নেক্সট ইডিয়ামে কি বলা হয়েছে? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম, বারি দ্য হ্যাচেট। বারি দ্য হ্যাচেট, এই ইডিওমেটিক এক্সপ্রেশনটার গিভেন এবিসিডি অপশনগুলোর মধ্যে কোনটি এর মিনিং? অপশন এ তে রয়েছে এন্ড দ্য এনিমিটি অ্যান্ড মেক ফ্রেন্ডশিপ, অর্থাৎ শত্রুতা শেষ করে বন্ধুত্ব স্থাপন করা। বিতে রয়েছে মেজর পার্ট, অর্থাৎ কোনো কিছু মেজর মানে বড় অংশ। সিতে রয়েছে টু গিভ অলমোস্ট অল এফর্ট, অর্থাৎ সমস্ত এফর্ট দিয়ে দেওয়া, এরকম একটা মিনিং নিচ্ছে। এবং ডিতে রয়েছে দ্য রুট কজ অফ এ ডিসপিউট, কোনো ডিসপিউট ঝঞ্ঝট ঝামেলার মেন কারণ সেটা বলা হয়েছে। তো তাহলে এই বারি দ্য হ্যাচেট কোনটা হবে এবিসিডির মধ্যে? চলো একটা ছবি দিয়ে আমরা বারি দ্য হ্যাচেটকে আগে চিনে নিই। দেখো ছবিটাতে কি দেখতে পাচ্ছ? ছবিটাতে দেখতে পাচ্ছ দুটো অস্ত্র রয়েছে, যে দুটো অস্ত্র, একটি অস্ত্রকে কবর দেয়া হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ এক প্রকার বলতে পারো শত্রুতা বা এনমিটি, সেটাকে বাড়ি দেয়া হচ্ছে মানে কবর দেয়া হচ্ছে। হ্যাঁ, তাহলে এইখানে অপশনগুলোর মধ্যে এবিসিডির মধ্যে কোনটা হবে সেটা তোমরা নিশ্চয়ই গেস করতে পারছো। বলো তো কোনটা হবে? না, দেখো অপশন এ তে রয়েছে এন্ড দ্য এনিমিটি অ্যান্ড মেক ফ্রেন্ডশিপ, এন্ড দ্য এনিমিটি অ্যান্ড মেক ফ্রেন্ডশিপ। তাহলে অপশন এ হয়ে গেল আমাদের আনসার, এন্ড দ্য এনিমিটি এবং মেক ফ্রেন্ডশিপ। অপশন এ হয়ে গেল আমাদের আনসার। বারি দ্য হ্যাচেট মানে শত্রুতা শেষ করে বন্ধুত্ব স্থাপন করা। ওকে, আচ্ছা এবার দেখো তো এবিসিডি এই জায়গাগুলোতে যেগুলো রয়েছে সেখানে কি কি মানে রয়েছে? মেজর পার্ট, টু গিভ অলমোস্ট অল এফর্ট, আর দ্য রুট কজ অফ এ ডিসপিউট, এগুলোর দিয়ে কি কোনো ইডিওমেটিক এক্সপ্রেশন হয়? দেখো বলি, দেখো মেজর পার্ট এইটা দিয়ে যে ইডিওমেটিক এক্সপ্রেশনটা হয় সেটা হচ্ছে লায়ন্স শেয়ার। কি বললাম? মেজর পার্ট মানে কি? লায়ন্স শেয়ার। হ্যাঁ, টু গিভ অলমোস্ট অল এফর্ট, এটাও একটা ভালো ইডিওমেটিক এক্সপ্রেশন রয়েছে। কি জানো তো এটার ইডিওমেটিক এক্সপ্রেশন হচ্ছে লিভ নো স্টোন আনটার্নড।
অর্থাৎ সমস্ত রকম প্রয়াস করা, সব রকম চেষ্টা করাকে আমরা কি বলি, লিভ নো স্টোন আনটার্ন। মানে যত রকম তার হাতে সুযোগ বা তার উপায় ছিল, সমস্ত উপায় সে চেষ্টা করে দেখেছে, সেটাকে আমরা কি বলি, লিভ নো স্টোন আনটার্ন। হ্যাঁ, বা তার মিনিং হচ্ছে গিভ অলমোস্ট অল এফর্ট, যত রকম সম্ভাব্য উপায় বা তার করার ছিল বা কোনো কিছু করার ছিল সব কিছুই করেছে। আর দ্য রুট কজ অফ এ ডিসপিউট, এটাও একটা ইডিওমেটিক এক্সপ্রেশন আছে, মনে রাখবে। এটার কি মিনিং, অ্যাপেল অফ ডিসকর্ড। কি বললাম, অ্যাপেল অফ ডিসকর্ড। দেখো, বারি দ্য হ্যাচেট এই ইডিয়ামটা জানতে গিয়ে আমরা আরো কিন্তু 3টে ইডিয়াম জেনে গেলাম, লায়ন শেয়ার, লিভ নো স্টোন আনটার্ন, অ্যাপেল অফ ডিসকর্ড। এবং আরো একটা জিনিস বলে রাখি, এই ইডিয়ামগুলো না বেশ কয়েকবার বিভিন্ন পরীক্ষায় বেশ কয়েকবার কিন্তু এসেছে। হ্যাঁ, তোমরা একটা ইডিয়ামের সাথে সাথে আরো বেশ কয়েকটা করে ইডিয়াম জেনে যাচ্ছ। হ্যাঁ, তোমাদের কেমন লাগছে জানিও কমেন্টে। নেক্সট এতে চলে যাই। আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো আমাদের এডুকেটামের পক্ষ থেকে তোমাদের গ্রুপ সি গ্রুপ ডির জন্য যে প্র্যাকটিস সেট নিয়ে আসা হয়েছে, সেই প্র্যাকটিস সেট এখনও তোমরা যদি চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পিডিএফ প্র্যাকটিস সেট বলে লিখে পাঠাবে। হ্যাঁ, তোমরা এই 150 রুপিস পে করে দিলে তোমাদের কাছে চলে যাবে গ্রুপ সি গ্রুপ ডির 15টি প্র্যাকটিস সেট, এবং সেখানে তোমরা ওএমআর সিট পাবে, যেখানে তোমরা একদম পরীক্ষার এক্সামিন হলের মতো একটা পরীক্ষার প্রিপারেশন নিতে পারবে নিজেদের মতো করে, এবং তার আনসার কিও তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো তোমরা চাইলে প্র্যাকটিস সেট নিয়ে নিও। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। একটা ইডিয়াম দিয়ে দিয়েছে, তার সম্ভাব্য সঠিক অর্থ কোনটি সেটি জানতে চেয়েছে। দেখো ইডিয়ামটিতে কি বলছে, কক অ্যান্ড বুল স্টোরি। কক অ্যান্ড বুল স্টোরি, এটা হচ্ছে ইডিয়াম। অপশনে কি দিয়েছে, পারফেক্টলি শিওর, এ স্টোরি অ্যাবাউট ফার্ম লাইফ, অ্যান্ড আনবিলিভেবল স্টোরি অর অ্যাবসার্ড টেল, এ ট্রু হিস্টোরিক্যাল ইভেন্ট। একটু বাংলাগুলো দেখে নিই। দেখো, পারফেক্টলি শিওর মানে জানতে পারছো একদম একদম শিওর যেটা। তারপরে বলছে স্টোরি অ্যাবাউট ফার্ম লাইফ, অর্থাৎ ফার্ম মানে খামার হাউস বা বাগান বাড়ি সম্পর্কে কোনো লাইফ নিয়ে স্টোরি, সেটা কি, নাকি আনবিলিভেবল কোনো অবিশ্বাস্য কোনো গল্প, নাকি এ ট্রু হিস্টোরিক্যাল ইভেন্ট একটা সত্যি ঐতিহাসিক কোনো কাহিনী। আচ্ছা, আমরা আনসার করার আগে কক অ্যান্ড বুল স্টোরি জানতে একটা ইমেজ দেখে নিই। চলো দেখো, এখানে দেখতে পাচ্ছ একটা ইমেজ, কক অ্যান্ড বুল মানে বুঝতেই পারছো মোরগ এবং ষাঁড় এরা গল্প করছে। অ্যাজ ইফ আমরা মানুষের যেমন কথা বলি, দেখো একটা বেঞ্চে বসে বেশ সুন্দর গল্প করছে। হ্যাঁ, আচ্ছা এই ছবিটা দেখে কি মনে হচ্ছে, এরকম কি কখনো সম্ভব? একটা বুল মানে ষাঁড় বা একটা মোরগ এরা কি কখনো কথা বলতে পারে মানুষের মতো? বলতে পারে না। তাহলে মিনিং কি দাঁড়াতে পারে কক অ্যান্ড বুল স্টোরির? মিনিংটা হচ্ছে বাংলায় এরকম, কোনো অবিশ্বাস্যকর গল্প মানে গাঁজাখুরি গল্প এরকম বলি না, সেই রকম মানে। তাহলে আনসার কি হবে না, আনসার আমাদের হতে চলেছে অপশন সি, দ্যাট ইজ আনবিলিভেবল স্টোরি বা অ্যাবসার্ড টেল। আচ্ছা, এখানে আরো যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো দিয়ে কি কোনো ইডিয়ম আছে? এখানে অপশন এ তে যে অপশনটা রয়েছে দেখো, পারফেক্টলি শিওর একদম নিশ্চিত যেটা, সেখানে একটা ইডিয়াম আছে। এটার একটা ইডিয়াম হয়, জেনে রাখো, সেটা হচ্ছে ককসিওর। ককসিওর বলে একটা ইডিয়ম হয়। এটা দেখো কক অ্যান্ড বুল স্টোরি শিখলাম, সেখান থেকে ককসিওর বলেও আর একটা ইডিয়ম শিখে নিলাম। তার মানে কি, পারফেক্টলি শিওর একদম নিশ্চিত যেটা। হ্যাঁ, আচ্ছা নেক্সট স্লাইডে যাই। দেখো বলছে ডাইন হারনেস। তোমরা বারে বারেই হয়তো এই কথাটা শুনে থাকছো, যারা কম্পিটিটিভ এক্সামে ইডিয়ামস বা এই ধরনের জিনিস পড়ো, তোমরা ডাইন হারনেস মানে মরে যাওয়া, ইন হারনেস ব্যাপারটা কিরকম? চলো ইডিয়ামেটিক এক্সপ্রেশনটার মানে জানতে গিয়ে আমরা প্রথমে অপশনগুলো জেনে নেবো, তারপরে একটা ছবি দেখে বোঝার চেষ্টা করব। প্রথমে দেখো বলছে টু ডাই মানে মারা যাওয়া, তারপরে বলছে টু ডাই আফটার রিটায়ারমেন্ট, রিটায়ারমেন্টের পর মারা যাওয়া, তারপরে বলছে টু ডাই হোয়াইল স্টিল ইন সার্ভিস অর ওয়ার্কিং মানে মারা যাচ্ছে যখন সে এখনো কোনো সার্ভিস বা কাজের সঙ্গে যুক্ত রয়েছে তখন মারা যাচ্ছে। আর তারপরটা দিতে বলছে টু ডাই ইন অ্যান অ্যাক্সিডেন্ট, কোনো অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। কোনটা হবে? আনসার করার আগে আমরা ছবি দিয়ে একটু যাচাই করে নিই, দেখি কোনটা হতে চলেছে আনসার। আচ্ছা, এই ছবিটাকে তোমরা দেখতে পাচ্ছ, ইনি কে জানো?
ইনি হচ্ছেন আমাদের ভারতের রাষ্ট্রপতি ছিলেন, সম্ভবত তৃতীয় রাষ্ট্রপতি এবং প্রথম মুসলিম রাষ্ট্রপতি স্যার জাকির হোসেন খান। ইনি নিজের রাষ্ট্রপতি থাকাকালীন, মানে অবসর পাননি, থাকাকালীন তিনি মারা যান। তাহলে রাষ্ট্রপতি থাকাকালীন অবসর নেয়ার আগেই তিনি মারা গেছেন, অর্থাৎ কর্মরত অবস্থায় মারা গেছেন। সেই জিনিসটা এই ডাই ইন হার্নেস, এই ইডিওমেটিক এক্সপ্রেশনটাকে বোঝার জন্য আমরা নিয়ে এসেছি। তাহলে এবিসিডি অপশনের মধ্যে কি রকম, মানে কোনটা এ বি, এ হবে না বি হবে না সি হবে না ডি হবে, বলো তো তোমরা। তাহলে জাকির হোসেনকে যদি তুমি চিনে রাখো তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে অপশন হবে আমাদের টু ডাই হোয়াইল ইন সার্ভিস বা ডাই ডিউরিং ডিউটি। হ্যাঁ, কার্যকালীন অবস্থায় মারা যাওয়াকে আমরা ডাই ইন হার্নেস বলি। দেখবে তোমরা হয়তো শুনে রাখবে, তোমাদের বন্ধু বান্ধব পরিচিতদের মধ্যে অনেকেই হয় না যে তার বাবা কোনো জায়গায় চাকরি করতেন, তিনি চাকরিরত থাকাকালীনই মারা গেছেন, সেই চাকরিটা তার ছেলে বা মেয়ে কেউ পেয়েছে, এরকম হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা বলি ডাই ইন হার্নেস সার্ভিস, এগুলোকে ডাই ইন হার্নেস সার্ভিস বলে। আচ্ছা, এখানে এবিসিডি অপশনে কি কোনো ইডিওমেটিক এক্সপ্রেশন আছে? হ্যাঁ, বলে রাখি, দেখো অপশন এ তে এই যে টু ডাই মানে মারা যাওয়া এরকম একটা বলেছে না, এটার একটা ইডিওমেটিক এক্সপ্রেশন আছে, জেনে রাখো। সেটা হচ্ছে মিট ইওর মেকার। দেখো, মিট ইওর মেকার মানে মেকার মানে কি, যে তোমায় তৈরি করেছে তার সঙ্গে দেখা করো। অর্থাৎ আমাদেরকে কে তৈরি করেছে? ঈশ্বর তৈরি করেছেন, তার সঙ্গে দেখা করা। মানে কখন দেখা করতে পারবো তার সঙ্গে? যখন আমাদের দেহত্যাগ করে আমাদের চলে যেতে হবে পৃথিবী ছেড়ে, পরলোক গমন করব বা মারা যাব, তখন আমরা মিট ইওর মেকার মানে ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ হওয়া এরকম বলি। তো টু ডাই দিয়ে মিট ইওর মেকার এরকম একটা ইডিওমেটিক এক্সপ্রেশন রয়েছে, জেনে রাখো তোমরা। নেক্সট দেখো, বলছে ইডিওমেটিক এক্সপ্রেশন হচ্ছে ইট হাম্বল পাই। ইট হাম্বল পাই, এই ইডিয়ামটাকে জানার জন্য আমরা প্রথমে ছবি দেখব এবং অপশনসগুলো একটু জেনে নেব। দেখো, অপশনে প্রথম এতে বলছে টু ইট সামথিং ডেলিশিয়াস, কোনো কিছু সুস্বাদু জিনিস সেটাকে খাওয়ার কথা বলছে। অপশন বিতে বলছে টু অ্যাপোলোজাইজ অর অ্যাডমিট ওয়ান্স ফল্ট, অ্যাপোলোজাইজ করা বা কারোর নিজের ফল্ট স্বীকার করা। আর কি বলছে? টু বি ভেরি হাংরি, হ্যাঁ, টু বি ভেরি হাংরি ক্ষুধার্ত থাকা। আর কি বলছে? টু অ্যাডমিট ওয়ান ইজ রং, যে নিজের ভুল স্বীকার করা। তাহলে ইট হাম্বল পাই এটার অপশন আনসার করার আগে আমরা একটা ছবি দেখে নিই। দেখো ছবিটাতে কি বলছে, দেখতেই পাচ্ছ, একজন ভদ্রমহিলার কাছে একজন কেউ হাত জোর করে কোনো কিছু দোষ স্বীকার করছে বা নতি স্বীকার করছে, এরকম ছবিটাতে বোঝা যাচ্ছে না? তাহলে তোমরা বলো যে ইট হাম্বল পাই এটার সম্ভাব্য আনসার তোমাদের কি মনে হচ্ছে? হ্যাঁ, আনসার হচ্ছে টু অ্যাপোলোজাইজ। হ্যাঁ, কারোর কাছে নতি স্বীকার করে নেওয়া, কারোর কাছে তোমার স্বীকার করে নেওয়া, অ্যাপোলোজাইজ মানে নিজের কৃতকর্মের জন্য তুমি তার কাছে ক্ষমা প্রার্থী বা অনুনয় বিনয় করে জানাচ্ছ, হ্যাঁ, সেই জিনিসটা। তাহলে টু অ্যাপোলোজাইজ হচ্ছে এখানে আমাদের রাইট আনসার, টু অ্যাপোলোজাইজ। আচ্ছা, এখানে গিভেন অপশনগুলোর মধ্যে কি আর কোনো রয়েছে ইডিওমেটিক এক্সপ্রেশন? দেখো, এই যে অপশন ডি রয়েছে না, টু অ্যাডমিট ওয়ান ইজ রং, এটার একটা ইডিওমেটিক এক্সপ্রেশন আছে, মনে রেখো তোমরা। ইডিওমেটিক এক্সপ্রেশন হচ্ছে ইট ক্রো। ইডিওমেটিক এক্সপ্রেশন হচ্ছে ইট ক্রো, এটার মানে হচ্ছে টু অ্যাডমিট ওয়ান ইজ রং, ইট ক্রো, এরকম বলা হয়। যে তাকে তার দোষ স্বীকার করে নিত, হি হ্যাজ টু ইট হিজ ক্রো, এরকম, বা হি হ্যাজ টু ইট ক্রো ফর হিজ কনসিকুয়েন্সেস বা ফর হিজ কন্ডাক্ট বা ফর হিজ বিহেভিয়ার বা ফর হিজ ফল্ট, এরকম বলা হয়। ইট ক্রো এটাও একটা জেনে রাখো। আচ্ছা, নেক্সট দেখো, এই হবসনস চয়েস ইডিওমেটিক এক্সপ্রেশনটা কি বলছে? হবসনস চয়েস। হবসনস চয়েস কি? হবসনস চয়েস কি? আমরা ইডিওমেটিক এক্সপ্রেশনটা সঠিক মিনিং জানার আগে অপশনগুলো দেখে নিই। এ ভ্যারাইটি অফ চয়েস মানে
বহু রকম চয়েস আছে সেটা, নাকি এ ভেরি এক্সপেন্সিভ চয়েস, নাকি কোনো দামি কোনো চয়েস করছো সেটা, নাকি অলমোস্ট নো চয়েস, নাকি কোনো চয়েসই নেই সেটা, নাকি টু মেক এ ওয়াইজ ডিসিশন, নাকি টু মেক এ ওয়াইজ ডিসিশন মানে কোনো বুদ্ধিমানের মতো কোনো ডিসিশন নেওয়া। আচ্ছা, আনসার করার আগে আমরা যেমন বারে বারে ছবি দেখে হবসন্স চয়েস বা বিভিন্ন ইডিয়ামকে জানছি, আরো একটা ছবি দেখে নিই চলো। দেখো দেয়াই রয়েছে হবসন্স চয়েস, এমন একজন ব্যক্তি যে দেখো একটা লাঠি বা কোনো একটা বাঁশ বা এই ধরনের কোনো কিছু ধরে এমন মুখের তার এক্সপ্রেশনটা ভালো করে দেখো, ভালো করে দেখো তার এক্সপ্রেশন দেখে কি মনে হচ্ছে, সে কোনো রকম ভাবে যেন হতাশ হয়ে পড়েছে, বা তার মনে কোনো আনন্দ বা এই ধরনের কোনো কিছু দেখতে পাচ্ছ কি? নেই। কেন নেই? দেখো, যদি তোমাকে কোনো কিছু কিনতে যেতে বলা হয়েছে এবং কিনতে গেছো, তুমি যেখানে গিয়ে দেখছো তোমার পছন্দের যে জিনিসটি কিনতে বলা হয়েছে সেখানে আর অন্য কোনো অপশন নেই, মানে একটি জিনিসই রয়েছে, সেটিকেই তোমায় নিতে হবে, আর তোমার দরকারও সেই জিনিসটা, কিন্তু তোমার মনের মতো হচ্ছে না। হ্যাঁ, তোমার কাছে 2, 5, 6টা অল্টারনেটিভ বা অপশন থাকলে তুমি তাদের মধ্যে একটা বেছে নিতে, কিন্তু তোমার কাছে পড়ে রয়েছে একটি জিনিস, সেটিকেই তোমায় নিতে হবে। এই ধরনের চয়েস বা এই ধরনের পরিস্থিতিতে যে চয়েসটা আমরা করি বা করতে হয়, তাকে আমরা কি বলি? হবসন্স চয়েস। তাকে আমরা কি বলি? হবসন্স চয়েস। তাহলে বুঝতেই পারছো আনসার কোনটা হবে? না, আনসার হবে অলমোস্ট নো চয়েস, যেখানে কোনো রকম চয়েস নেই, যেখানে কোনো রকম চয়েস নেই, সেটাকে আমরা কি বলি? হবসন্স চয়েস। ওকে, আচ্ছা চলো নেক্সট এতে চলে যাই। নেক্সট দেখো বলছে ইডিওমেটিক এক্সপ্রেশনটা হচ্ছে ইচিং পাম। ইচিং মানে আমাদের চুলকানো বা এই ধরনের কোনো কিছু, সরসরি বা চুলকানি বা খুজলি হিন্দিতে বলে থাকি। আর পাম মানে নিশ্চয়ই জানো হাতের তালু, তো হাতের তালু চুলকানো, এটা একটা ইডিওমেটিক এক্সপ্রেশন। তো এটার মানে কি দাঁড়াচ্ছে? আচ্ছা, অপশনগুলো একটু দেখি। আ সাইন অফ গুড লাক, অর্থাৎ সৌভাগ্যের কোনো সংকেত। আর স্কিন ইরিটেশন মানে ত্বকের যে কোনো রকম জ্বালা বা চুলকানি বা এই ধরনের কোনো ধরনের জিনিস, ইরিটেশন বা বিরক্তি, স্কিন থেকে কোনো কিছু হচ্ছে। তারপর বলছে আ গ্রিড ফর মানি অর হ্যাবিট অফ টেকিং ব্রাইব। কি বলছে? মানি মানে অর্থের জন্য লোভ করা, বা হ্যাবিট অফ টেকিং ব্রাইবস। ব্রাইবস মানে নিশ্চয়ই জানো ঘুষ নেওয়ার যে ব্যাপারটা, সেটাকে বলছে। আর একটা বলছে কমপ্লিট কন্ট্রোল। কোনটা হতে পারে? আচ্ছা, যেমন প্রত্যেকবারে আমরা করে একটা করে ইমেজ দেখছি, একটা ইমেজ দেখে নিই। দেখতেই পাচ্ছ ইমেজটা, তো তোমাদের কাছে পরিষ্কার। এই রকম ভাবে টাকা কিভাবে দেয়া হয় না, দেখো নিশ্চয়ই জানো তোমরা ভারতবর্ষে করাপশনের কি পরিস্থিতি, তো সেক্ষেত্রে ইচিং পাম অর্থাৎ ওই ঘুষ নেয়া নিয়ে প্রচুর কেলেঙ্কারি, অনেক কিছুই আমাদের সামনে আসতে জানতে পারছো। যাই হোক, আমাদের ইডিয়ামটা জানতে হবে ইচিং পাম, সেটার মানে হচ্ছে কি? অপশন সি। অপশন সি তে যে আনসারটি রয়েছে, হ্যাঁ, হ্যাবিট অফ টেকিং ব্রাইব বা গ্রিড ফর মানি, হ্যাঁ, ঘুষ নেওয়া যে ব্যাপারটা, সেটাকে আমরা কি বলি? ইচিং পাম। দেখো এখানে এবিসিডি এই যে অপশনগুলো রয়েছে, তার মধ্যে কি কোনো ইডিওমেটিক এক্সপ্রেশন রয়েছে? বলি, এই যে অপশন ডি তে দেখছো কমপ্লিট কন্ট্রোল, এই কমপ্লিট কন্ট্রোল যেটা রয়েছে সেটি একটি ইডিওমেটিক এক্সপ্রেশন। কি দেখো? ইন দ্য পাম অফ ইউর হ্যান্ড, হ্যাঁ, মানে তোমার হাতের তালুতে, তোমার হাতের তালুতে কোনো জিনিস থাকা, সেটার মানে কি? আমরা বলি না এই জিনিসটা আমার হাতের তালুর মধ্যে রয়েছে, আমার হাতের গ্রিপের মধ্যে রয়েছে, সেটাকে আমরা কি দিয়ে এক্সপ্রেস করি? কমপ্লিট কন্ট্রোল। কোনো জিনিসের ওপর কমপ্লিট কন্ট্রোল থাকাকে আমরা বলে থাকি ইন দ্য পাম অফ ইউর হ্যান্ড। ঠিক আছে, আমরা কিন্তু বারে বারে যে সমস্ত অপশনস গুলো পাচ্ছি, সেখানেও একটা দুটো করে ইডিওমেটিক এক্সপ্রেশনও পাচ্ছি। এতে কি হচ্ছে? একটা ইডিয়াম জানতে গিয়ে তোমরা আরো 2-1টা ইডিয়াম সহজেই জেনে যাচ্ছ। হ্যাঁ, তো অপশনস গুলোকেও ভালো করে চিনবে। আশা করি তোমাদের ক্লাসটা এইভাবে আমি ইডিয়মটা তোমাদেরকে শেখাতে পেরে, মানে অনেক রকম ভাবে আমরা দেখেছি ইডিওমেটিক এক্সপ্রেশন অনেক সময় মনে থাকে না, তো যাতে সেগুলো মনে থাকে সেই প্রচেষ্টা নিয়ে তোমাদের জন্য এই ভিডিওটা বানানো। তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই কমেন্টে। হ্যাঁ, তো দেখো নেক্সট যে ইডিয়াম, আমরা বারে বারে এই কথাটা শুনে থাকি। দেখো, জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান।
একটা ইডিওমেটিক এক্সপ্রেশন আছে, শুধু এখানে জ্যাক অফ অল ট্রেডসটা বলা হয়েছে। তো জ্যাক অফ অল ট্রেডস মানে কি, দেখি অপশন এ বি সি ডি তে কি বলছে। বলছে অ্যান এক্সপার্ট ইন ওয়ান ফিল্ড, একজন কেউ দক্ষ ব্যক্তি এবং তার কোনো বিশেষ একটি ফিল্ড রয়েছে, কোনো একটি বিশেষ ক্ষেত্র রয়েছে, সেই বিশেষ ক্ষেত্রে সে দক্ষ। অপশন বি তে বলছে এ পার্সন হু হেটস ওয়ার্ক, এমন এক ব্যক্তি যে কিনা কাজকে ঘৃণা করে। অপশন সি তে বলছে এ পার্সন হু ক্যান ডু মেনি ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্ক, একজন ব্যক্তি যে কিনা বহু ধরনের কাজ করতে পারে। আর অপশন ডি তে বলছে আ প্রফেশনাল বিজনেসম্যান, একজন প্রফেশনাল বিজনেসম্যানকে বলছি। তো দেখো একটা ছবি দেখে নি, দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। তো দেখো কি বলছে পিকচারটায়, দেখো একজন ব্যক্তি তার হাতে বহু রকম কোনো কিছু আছে, অ্যাজ ইফ সে যেন বহু কিছু পারে, বহু কিছু পারে। দেখো কাঁচি রয়েছে, এদিকে ধরো পেন্টিং ব্রাশ রয়েছে, স্ক্রু ড্রাইভার রয়েছে, এবং আরো দেখো উপরের দিকের হাত দুটোতেও আরো কিছু রয়েছে। মানে বোঝাতে চাইছে যে সে বহু কাজে সঙ্গে যুক্ত বা বহু কাজ পারে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো জ্যাক অফ অল ট্রেডস মানে কি, যে কিনা বহু কিছু পারে। তাহলে আনসার হিসাবে কোনটা পাবো না, এইটা। A person who can do many different types of work. A person who can do many different types of work. Okay. Next. আচ্ছা, এবার দেখো একটা ইডিয়াম এসছে, লিক দ্য ডাস্ট। লিক মানে কি, চাটা, চাটা। হ্যাঁ, লিক দ্য ডাস্ট, ধুলো চাটছে। ব্যাপারটা কি? আচ্ছা, অপশনগুলো একটু দেখে নিই। বলছে টু ক্লিন এ ডার্টি প্লেস, কোনো নোংরা জায়গাকে পরিষ্কার করা, নাকি অপশন বি টু বি ডিফিটেড অর ফল ইন ডিসগ্রেস, হ্যাঁ পরাজিত হওয়া বা অপমানিত হওয়া, টু ফাইন্ড সামথিং হিডেন, কোনো কিছু লুকিয়ে রাখা হয়েছে সেটাকে খুঁজে বের করা, নাকি টু বি ভেরি থার্স্টি, নাকি কোনো কেউ খুব থার্স্টি ফিল করছে সেটাকে লিক দ্য ডাস্ট বলছে। আচ্ছা, ইমেজ দিয়ে একটু বোঝার চেষ্টা করি। দেখো দেখো ইমেজটায় দেখো একজন ব্যক্তি পড়ে গেছে, অ্যাজ ইফ সে ধুলোতে তার মুখ থুবড়ে পড়েছে, জিভ দিয়ে হয়তো ধুলো টুলো চাটছে বা মুখে তার ধুলো টুলো ঢুকে গেছে, এরকম একটা এক্সপ্রেশন দেওয়া হয়েছে। তাহলে আমরা কখন এই সিচুয়েশনে পড়ি? সাপোজ ধরো তুমি দৌড়াচ্ছ, দৌড়াতে 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 রান দিচ্ছ, মানে একটা রান রেস হচ্ছে, সেখানে দৌড়াতে দৌড়াতে তুমি পড়ে গেলে, হ্যাঁ তোমার মুখ থুবড়ে পড়ে গেলে কি হবে, তোমার মুখে ধুলো টুলো চলে আসবে। সেই লিক দ্য ডাস্ট, এটার মানে এরকম জায়গা থেকে তুলে আনা হয়েছে। তাহলে তোমরা সহজেই অনুমান করতে পারছো, গেস করতে পারছো যে এই লিক দ্য ডাস্ট ওয়ার্ডটার মানে কি হতে পারে না, টু বি ডিফিটেড, অর্থাৎ পরাজিত হওয়া বা পরাজয়ের কারণে অপমানিত হওয়া। হ্যাঁ, তাহলে লিক দ্য ডাস্টের মানে কি জানলাম, টু বি ডিফিটেড অর ফল ইন ডিসগ্রেস। ওকে, নেক্সট দেখো এখানে দেখো নাম্বার 10 এ রয়েছে মিডাস টাচ। মিডাস টাচ, আচ্ছা ইডিওমেটিক এক্সপ্রেশনটা জানার আগে অপশনগুলো একটু জেনে নি। বলছে দেখো আ ভেরি সফট টাচ, আ ভেরি সফট টাচ, অর্থাৎ একটা খুবই নরম স্পর্শ। দ্য এবিলিটি টু মেক মানি ইজিলি, হ্যাঁ অর্থাৎ সহজেই পয়সা তৈরি করছে বা পয়সা তৈরি করার ক্ষমতা রয়েছে বা পয়সা বানানোর ক্ষমতা রয়েছে, এরকম একটা ব্যাপার। তারপর বলছে আ ম্যাজিক্যাল হিলিং পাওয়ার, কারোর মধ্যে কোনো ম্যাজিক্যাল শক্তি রয়েছে যেটাতে কেউ সহজেই সুস্থ হয়ে যায়, এরকম। নাকি আ ডেঞ্জারাস কন্ট্যাক্ট, কোনো একটা ডেঞ্জারাস কন্ট্যাক্ট, একটা বিপজ্জনক কোনো স্পর্শ বা কোনো কিছু। আচ্ছা, তাহলে আমরা যেভাবে পিকচার দিয়ে দিয়ে প্রত্যেকটা ইডিয়ামকে জানছি, তাহলে নেক্সট দেখো কি পিকচার এসে গেছে, দেখতেই পাচ্ছ একজন কিং, তার সামনে খাদ্যদ্রব্য রয়েছে, কিন্তু হাতে যে খাদ্যদ্রব্য বা যে অ্যাপেলটি রয়েছে সেটি দেখো গোল্ডেন কালার নিয়ে নিয়েছে। তো এখানেও একটা গল্প রয়েছে। আমরা যেমন প্রথমে যখন শুরু করেছিলাম অ্যাকিলিস হিল দিয়ে, তো মিডাস হচ্ছেন একজন গ্রিক মাইথোলজির একজন রুলার, যে কিনা তার আরাধ্য দেবতা ডায়োনাইসিসের কাছে বর চেয়েছিল। আমরা বরদান চাই না যে আমার ঠাকুর এই বর দাও যাতে আমার এই হয়, তো মিডাস যে বরটা চেয়েছিল সেটা হচ্ছে যে আমি যাতেই স্পর্শ করব সেটাই যেন সোনা হয়ে যায়। তো তাকে বর দিয়ে দিয়েছে। তাহলে এবার দেখো যাতেই টাচ করছে সেটা সোনা হয়ে যাচ্ছে, ইভেন খাদ্যদ্রব্যেও সে যখন টাচ করছে তার খাবারটাও সোনা হয়ে যাচ্ছে। তাহলে কি আমরা বলি না, সে যে কাজে হাত দেয় সেটাতেই সোনা, অর্থাৎ সে যে কোনো কাজেই যোগদান করুক বা যে কাজটাই সে করুক তাতেই সে লাভবান হয়, তাতেই সে অর্থ উপার্জন করতে পারে। এই ধরনের মিনিং থেকে এসেছে মিডাস টাচ।
জানা হয়ে গেল মিডাস টাচ কি, মিডাসকেও জেনে নিলাম গল্পের সূত্রে। তাহলে আনসার কি হবে তোমরা সহজেই বলতে পারছো যে দ্য এবিলিটি টু মেক মানি ইজিলি। ওকে, নেক্সট দেখো ইডিয়ামে কি বলছে, নিডল ইন এ হেস্টেক। নিডল ইন এ হেস্টেক, হে মানে জানো, হে মানে হচ্ছে খড়কে বলে, হেস্টেক মানে যেখানে খড়ের গাদা রাখা আছে, তো সেখানে ছুঁচ। হ্যাঁ, আচ্ছা মানে এটা একটা গেস করার চেষ্টা করব, তার আগে অপশনগুলো দেখে নিই কি বলছে দেখো। টু টেক দ্য অ্যাডভান্টেজ অফ ফেভারেবল কন্ডিশন, কোনো ফেভারেবল কন্ডিশনের অ্যাডভান্টেজ নিয়ে আকে বলে, নাকি এ সিম্পল টাস্ক কোনো সহজ কাজকে বলে, নাকি এ ভেরি ডিফিকাল্ট টাস্ক বা ইম্পসিবল টু ফাইন্ড, মানে কোনো কিছু জিনিস ভেরি ডিফিকাল্ট অর ইম্পসিবল টু ফাইন্ড যেটা খুঁজে বের করা খুবই শক্ত বা অসম্ভব প্রায়, হ্যাঁ, নাকি আ ফার্মিং ইকুইপমেন্ট, নাকি একটি কোনো চাষবাসের কৃষিকাজের ক্ষেত্রে লাগে এরকম কোনো যন্ত্র। আচ্ছা আমরা একটা ছবি দেখে নিই চলো। দেখো এখানে কি করছে, দেখো দেখতেই পাচ্ছ খড়ের গাদা, একজন ব্যক্তি সেখানে কিছু খুঁজে পাওয়ার চেষ্টা করছে। আচ্ছা খড়ের গাদায় যদি ছুঁচ হারিয়ে যায় সেটা কি খুঁজে পাওয়া সম্ভব সহজে? কখনোই না। ছুঁচ একটা ছোট্ট সরু একটা জিনিস, সেটা এত বড় খড়ের গাদা সেখানে খুঁজে পাওয়া মোটেই সম্ভব নয়। তাহলে এখানে কোনটা আনসার হতে পারে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আনসার হতে পারে এখানে অপশন সি। অপশন সি অর্থাৎ আ ভেরি ডিফিকাল্ট অর ইম্পসিবল থিংস, অর কোনো কিছু খুঁজে বের করা, কোনো কিছু এমন একটা জিনিস যেটা ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড আউট বা ইম্পসিবল টু ফাইন্ড আউট। আচ্ছা এখানে আরো একটা জিনিস বলে রাখি, এই যে এখানে একটি অপশন রয়েছে, দেখো অপশন এতে রয়েছে টু টেক দ্য অ্যাডভান্টেজ অফ ফেভারেবল কন্ডিশন। টু টেক দ্য অ্যাডভান্টেজ অফ ফেভারেবল কন্ডিশন, কোনো ফেভারেবল কন্ডিশনের কোনো উপযুক্ত সময়ের বা কোনো একটা ভালো সময়ের অ্যাডভান্টেজ নেয়া, সেটাকে আমরা কি বলি দেখো। মনে রাখবে এখানে একটা এই যে ইডিওমেটিক এক্সপ্রেশন রয়েছে, এখানে দেখো ইডিওমেটিক এক্সপ্রেশন হচ্ছে মেক হে when the sun shines। কি বললাম? মেক হে when the sun shines, এটার মানে হচ্ছে মেক হে when the sun shines, মানে খড় বা বিচালি সেগুলোকে যখন সূর্যের তীব্র রোদ তখন সূর্যের আলোয় রাখতে বলছে। হ্যাঁ, তাহলে সানশাইন্স এটা হচ্ছে একটা ফেভারেবল কন্ডিশন, সেই সময় মেঘে অর্থাৎ খড় শুকানোর জন্য বা খড় রাখার জন্য বলা হচ্ছে, সেটা হচ্ছে টু টেক দ্য অ্যাডভান্টেজ অফ ফেভারেবল কন্ডিশন। তাহলে আরো একটা ইডিয়ম জেনে গেলাম। এখানে একটা কি নোট দেখো, এই যে এখানে হে আছে বলে না, এই মেক হে হোয়েন দ্য সানশাইন্স, এই ইডিয়মটা জেনে নিলাম, তোমাদের মনে রাখতে সুবিধা হবে এইভাবে করলে। আচ্ছা নেক্সট এতে যাই, দেখো তারপরে কি বলছে, ওয়ান্স ইন আ ব্লু মুন। ওয়ান্স ইন আ ব্লু মুন এটা হচ্ছে ইডিয়াম। এটা বলে রাখি বহু পরীক্ষায় এসছে, বহু পরীক্ষায় এসছে, বিভিন্ন মানে আমাদের রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যে এক্সামস হয় তোমরা নিশ্চয়ই জানো, বহুবারই এই পরীক্ষায় এই ওয়ান্স ইন এ ব্লু মুন এই ইডিওমেটিক এক্সপ্রেশনটার মানে জানতে চাওয়া হয়েছে। কি বলছে দেখো ইডিওমেটিক এক্সপ্রেশনটার মানে, আনএক্সপেক্টেড অপ্রত্যাশিত, ফ্রিকুয়েন্টলি অর অফেন, কোনো কিছু জিনিস ফ্রিকুয়েন্টলি বা অফটেন হয়, প্রায়ই হয় বা প্রায়শই হয়, নাকি ভেরি রিয়ারলি অর অলমোস্ট নেভার, মানে খুবই কি বলবো রেয়ার একটা জিনিস বা প্রায় হয়ই না বলা চলে এরকম একটা জিনিস, নাকি ওয়ান্স ইন এ মান্থ, যেটা মাসে একবার করে হয়। তাহলে চলো ছবি দিয়ে বোঝার চেষ্টা করি। দেখো ছবিতে কি আসছে, দেখো রাতের আকাশ এবং সেটা ব্লু ইন কালার, চাঁদের যে আলো সেটা তো একটা ইয়েলোইশ কালার আছে, তো ব্লু মুন মানে চাঁদটা নীল কখনো কি দেখতে পাওয়া যায়? অলমোস্ট কি বলতো, অলমোস্ট একটা ইম্পসিবল একটা জিনিস, প্রায় যেটা দেখাই যায় না, রেয়ার জিনিস একটা, তাকে আমরা কি বলি? ওয়ান্স ইন এ ব্লু মুন। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এটার আনসার কি হতে চলেছে, না এটার আনসার হতে চলেছে ভেরি রেয়ারলি অর অলমোস্ট নেভার, যেটা খুবই দুর্লভ, খুবই রেয়ার এমন কিছু জিনিস বা যেটা হয়ই না বলা চলে সেটাকে বলা। আচ্ছা এখানে আরো এই যে আনএক্সপেক্টেড এই ওয়ার্ডটা আছে না, এটারও একটা ইডিওমেটিক এক্সপ্রেশন আছে। এই ইডিওমেটিক এক্সপ্রেশনটা হচ্ছে আউট অফ দ্য ব্লু। এখানে এই যে ব্লু ব্লু ওয়ার্ডটা রয়েছে না, ওই জন্য এই এক্সপ্রেশনটা আমরা জেনে নিলাম। আউট অফ দ্য ব্লু মানে আনএক্সপেক্টেড, হ্যাঁ এটাও জেনে রাখো। আচ্ছা নেক্সট দেখো কি বলছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক।
বিভিন্ন পরীক্ষা এসেছে, বারে বারে পয়েন্ট ব্ল্যাঙ্ক এই ইডিওমেটিক এক্সপ্রেশনটা রয়েছে। তো পয়েন্ট ব্ল্যাঙ্ক মানে কি, বলছে টু মিস আ টার্গেট, কোনো টার্গেট বা লক্ষ্যকে মিস করা, ডিরেক্টলি অ্যান্ড ব্লান্টলি মানে ডাইরেক্ট সরাসরি, হ্যাঁ, ফ্রম এ লং ডিস্টেন্স কোনো দূর থেকে, আর নাকি ফেল টু আন্ডারস্ট্যান্ড নাকি বুঝতে না পারা। আচ্ছা ছবি দেখে বোঝার চেষ্টা করি, দেখো তো ছবিতে কি রয়েছে না, এটা সাপোজ ধরো কোনো ব্যক্তির মানে কি বলতে পারো মুখ বা কোনো ব্যক্তির মূর্তি, সেখানে একদম দেখো গান বা বন্দুকটা ধরা রয়েছে, একদম কোনো রকম ডিস্ট্যান্সেরও কোনো ব্যাপার নেই, একদম সরাসরি একদম ডাইরেক্ট ধরা রয়েছে। তো এই জিনিসটাকে আমরা কি বলি জানো তো, এই জিনিসটাকে আমরা বলি পয়েন্ট ব্ল্যাঙ্ক, মানে একদম কাছ থেকে। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এটার আনসার কি হতে চলেছে না, ডিরেক্টলি অ্যান্ড ব্লান্টলি, সরাসরি। আচ্ছা এখানে আরো একটা জিনিস বলে রাখি, এই যে ফেল টু আন্ডারস্ট্যান্ড না, এটাও একটা ইডিওমেটিক এক্সপ্রেশন আছে, মিস দ্য পয়েন্ট। যেহেতু এখানে পয়েন্টের কথা এলো, ওই জন্য আমরা আরো একটা ইডিওমেটিক এক্সপ্রেশন জেনে নিলাম, মিস দ্য পয়েন্ট মানে ফেল টু আন্ডারস্ট্যান্ড। তোমরা বারে বারে এটা ইডিওমেটিক এক্সপ্রেশনটা বা ফ্রেজটা শুনেছো। চলো নেক্সট আরো দেখো, নাম্বার 14 এমসিকিউতে রেড লেটার ডে, বহুবার পরীক্ষা এসছে রেড লেটার ডে। তো রেড লেটার ডে, ক্যালেন্ডারে লাল কালির দাগ থাকে, হ্যাঁ, তোমরা ক্যালেন্ডারে লাল কালির দাগ থাকলে কি ভাবো, আর এখানে অপশনে কি মানে হতে চলেছে বা এই ইডিওমেটিক এক্সপ্রেশনটার মানে কি হতে চলেছে, চলো জেনে নিই। প্রথমে অপশন নিতে বলছে এ ডে অফ ডেঞ্জার, একটা বিপদের দিন, লাল মানে বিপদ সংকেত হতে পারে কিনা জানি না, দেখা যাবে। তারপরে কি বলছে এ ডে ফর রাইটিং লেটার্স, একটা দিন যেদিন চিঠি লেখা হয়, নাকি এ মেমোরেবল ডে, একটা স্মরণীয় দিন, নাকি স্টপ ওয়ার্কিং, হ্যাঁ, কোনো কিছু কাজ থামাতে বলা হচ্ছে, কোনটি হতে পারে। চলো আমরা ছবি দিয়ে জেনে নিই। আচ্ছা দেখো ছবিতে কি রয়েছে, ছবিতে রয়েছে একটা ক্যালেন্ডার, হ্যাঁ, এবং সেখানে একটা তারিখকে লাল দাগ করে দেওয়া হয়েছে, তাহলে কি মানে হতে পারে না, ওই তারিখটা তুমি সাপোজ ধরো তুমি বা আমি, আমাদের বাড়িতে যে ক্যালেন্ডার থাকে, আমার কোনো যদি বিশেষ স্মরণীয় দিন হয় আমরা সেটাকে মার্ক করে রাখি। তো রেড লেটার ডে মানে হচ্ছে, মনে রাখবে, আ মেমোরেবল ডে। অনেক সময় আমরা রেড লেটার ডে ও লাল কালির দাগ থাকলে তো ছুটির দিন ভাবি, হলিডে বলেও আমরা মার্ক করে দিই, সেটা কিন্তু নয়। রেড লেটার ডে মানে আ মেমোরেবল ডে, মনে রাখবে, একটা স্মরণীয় দিনকে আমরা বলি রেড লেটার ডে। আচ্ছা এখানে আরো একটা জিনিস তোমরা মনে রাখবে, এই স্টপ ওয়ার্কিং এই যে মিনিংটা, এটা দিয়েও একটা ডে দিয়ে ইডিয়াম হয়, সেটা কি, দ্যাট ইজ কল ইট আ ডে। এই ইডিওমেটিক এক্সপ্রেশনটার মানে হচ্ছে স্টপ ওয়ার্কিং, কাজ থামিয়ে দেওয়া, কল ইট এ ডে মানে আজকের মতো কাজ শেষ করে দাও, এরকমটা বলে থাকি। ওকে নেক্সট চলো, বলছে কি দেখো, অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, অতি পরিচিত একটা ইডিওমেটিক এক্সপ্রেশন। এর আনসারটা আমরা খুঁজবো, অপশনগুলো জেনে নিই। ইন আ পারফেক্ট নিউমেরিক্যাল অর্ডার মানে কোনো সংখ্যা অনুযায়ী ঠিকঠাক অর্ডারে থাকা, নাকি ইন আ স্টেট অফ কনফিউশন বা ডিসঅর্ডার, কোনো স্টেট অফ কনফিউশন বা ডিসঅর্ডারে থাকা, নাকি প্লেয়িং আ গেম অফ কার্ডস, তাসের খেলার কথা বলছে, নাকি বিইং ভেরি পাংচুয়াল মানে একদম টাইম টু টাইম করা। হ্যাঁ চলো একটা ছবি দেখে মনেটা বোঝার চেষ্টা করি। দেখো কি রয়েছে, একজন ব্যক্তি রয়েছেন এমন একটা রুমে যেখানে বিভিন্ন জিনিস রয়েছে, সব এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। তাহলে এই যে জিনিসটা, তাহলে এই জিনিসটা বা এই ছবিটা দেখে তোমরা কি বলতে পারছো বা কি অনুমান করতে পারছো যে অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স মানে কি হতে পারে, প্লেইং অপশন বি তে যেটা রয়েছে, ইন এ স্টেট অফ কনফিউশন অর ডিসঅর্ডার, মানে হচ্ছে অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স। এখানে সিক্সেস অ্যান্ড সেভেন্স দিয়ে আরো একটা রিডুপ্লিকেটিভসও জেনে নাও, পেল মেল, এর মানে হচ্ছে অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স বা ইন ডিসঅর্ডার। আরো একটা জিনিস বলে রাখি, এটা তো ইন ডিসঅর্ডার মানে বললাম, মানে সব এলোপাতাড়ি ছড়িয়ে রয়েছে। যদি এগুলো সুসজ্জিত থাকতো, যেখানে যেটা থাকার কথা হতো সেখানে সেই জিনিসগুলো থাকতো, ইন পারফেক্ট অর্ডার,
কি বলছি, ইন পারফেক্ট অর্ডার, এটারও একটা ইডিওমেটিক এক্সপ্রেশন আছে, সেটাও একটু জেনে রাখো। সেটাকে বলি ইন অ্যান অ্যাপল পাই অর্ডার। এটার মানে ইন পারফেক্ট অর্ডার। তাহলে ইন অ্যান অ্যাপল পাই অর্ডার, এটারও একটা মানে হচ্ছে ইন পারফেক্ট অর্ডার, অর্থাৎ এই অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্সের অপোজিট মিডিয়াম, মানে অপোজিট মিডিয়াম মিনিংয়ের একটা ইডিয়াম কি না, ইন অ্যান অ্যাপল পাই অর্ডার মানে ইন পারফেক্ট অর্ডার। ঠিক আছে, চলো দেখো এই ছিল আমাদের আজকের বিভিন্ন পরীক্ষায় বারে বারে এমসিকিউ হিসেবে যে সমস্ত ইডিওমেটিক এক্সপ্রেশন বা ইডিওমেটিক ফ্রেজেস থেকে কোয়েশ্চেন্স এসেছে তোমাদের সামনে আপকামিং গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষায়। যে ভোকাবুলারি পার্টে যদি ইডিয়ামস আসে, এই ধরনের ইডিয়ামস আসতে পারে ভেবে আমরা এই 15টা এমসিকিউ তোমাদের সামনে নিয়ে এলাম। বিভিন্নভাবে আমরা বোঝার চেষ্টা করলাম এবং তোমরা দেখলে যে একটা ইডিয়াম করতে যেয়ে সেই অপশনগুলোর ওপর বেস করে আমরা আরও কয়েকটা ইডিয়ামসকে জেনে নিলাম। ওকে, তো আমরা ভোকাবুলারির আরও যে সমস্ত পার্ট, অর্থাৎ তোমার সিঙ্গেল ওয়ার্ড সাবস্টিটিউশন বলো বা ফ্রেজাল ভার্বস বলো বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে বিভিন্ন ধরনের যে মিসলেনিয়াস ভোকাবুলারির ওপর বেস করে কোয়েশ্চেন্স আসে, সেই কোয়েশ্চেন্সগুলোর ওপর আমরা আপকামিং ভিডিও নিয়ে আসবো, ভোকাবুলারি পার্ট 2 হিসাবে ভিডিও নিয়ে আসবো। তোমাদের আজকের ক্লাস কেমন লাগলো তোমরা জানিও। থ্যাংক ইউ।